আমার খেয়ে পড়ে কাজ নেই, ওই নাকের ডগায় অহংকার নিয়ে ঘুরতে থাকা লোককে আমি ভাইয়া ডাকবো? ঘামান্ডি লোকটার সমস্যাটা কি আমি বুঝতে পারি না। ওনার মা বলেছিল ওনাকে ভাইয়া ডাকতে, মুখের উপর তো না করতে পারি না, তাই তো হ্যাঁ বলেছিলাম। না হয় ওনাকে কে ভাইয়া ডাকে? হাহ, অফিসের বস, তাই ভাইয়া ডাকা যাবে না? ইস, অহংকারে পা মাটিতে পড়ে না তার, ফাজিল লোক। নুসাইবার গায়ে রাগের জ্বলন। গতরাত থেকেই তার অহেতুক রাগ বাড়ছে বেঞ্জামিনের কথার ভিত্তিতে। লোকটাকে সে বস হিসাবে মানে বস হিসাবেই দেখে, কিন্তু সেজন্য আত্মীয়ের বেলায় তাকে বস বস বলে ডাকবে নাকি? কিছু ডাকবেই না। কালকে লোকটা নিঃশ্বাস তার ঘাড়ে পড়েছে ভাবলেই পেটে অস্থির অনুভূতি হয়, গায়ে অনুভূতি শিরশির করে। সে গোছানো ব্যাগটা খামছে নেয়, তারপর বেঞ্জামিনের অপমানের কথাগুলো কানে ভাসলে আবারও সুকুচকে যায় তার। লোকটার দিকে আর কখনো চোখ তুলে তাকাবই না আমি, অসহ্যকর। ইস, কি অহংকার ওনার! এই অহংকার কিন্তু পতনের মূল। রাশিয়ান সাদা ভালুক একটা। নুসাইবা মাথায় কাপড় ঠিক করে আয়নায় নিজেকে পরখ করে রুম থেকে বেরোনোর সময় ফের ভাবে। ওহ, ওনার তো আবার পতন নেই, টাকার সমুদ্র আছে যে। এই দুনিয়ায় যত বেশি টাকা সেই রাজা। আর আরন বেঞ্জামিন অহংকারের রাজা। নিচে নামতেই থাকে সে দ্রুত। অফিসের গাড়ি আসতে আর সময় বাকি 5 মিনিট। পিঠে খিদে প্রচুর। কালকে রাতে যে ডিনার করলো, সকাল এখনো 9টা বাজে, কিছুই খায়নি। ডাইনিংয়ে গিয়ে মেয়েটা স্তব্ধ বনে এক হাতে মুখে পৌঁছে আপনা আপনি হেনা টেবিলে নাস্তা রাখছে। হেল্পিং হ্যান্ড তাকে সাহায্য করছে কেবল। নুসাইবাকে দেখে মহিলা তাড়া দেয়। ওখানে কি, জলদি আয়, গাড়ি আসবে অফিসের। তুমি কেন করছো জামিলা? তুমি মাকে। আমি সব পারি, বুঝেছিস? আয় আয়, জলদি খেতে বস। নুসাইবা মায়ের কথায় চেয়ার টেনে বসে। হাবিবাও আসে তখন। মাকে জড়িয়ে ধরে আহ্লাদ করে। নুসাইবা হাসি কেবল। নার্স মাকে ইনসুলিন দিলে তারা 4জন একসাথে নাস্তা করে। যাবতীয় সব খরচ নুসাইবাই বহন করছে। তার স্যালারিতে সব ভালো কভার হচ্ছে, সাথে একটা অ্যামাউন্ট ব্যাংকে থাকছে। এইসব দিক দিয়ে সে বেঞ্জামিনের প্রতি কৃতজ্ঞ হলেও কাল বুঝেছে লোকটা কি পরিমাণে অহংকারী। হ্যাঁ রে, তুই অফিস থেকে সন্ধ্যায় আসলে আমাকে নিয়ে যাবি পুতুল আপাদের বাসায়। হেনা জিজ্ঞেস করে পুরোটা মুখ দিয়ে। নিয়ে যাব আন্টি, কয়েকবার করে তো বলেছে তোমাকে যেন নিয়ে যাই যাই। নুসাইবা বেখেয়ালি জবাব দেয়। পুতুল কিভাবে মাকে বশ করেছে এতটা প্রফেশনালি, সেটা চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করতো না। অথচ তার মা গতকাল সকালে কেমন পাগল পাগল বকছিল। আসলে মাইন্ড গেম খেলার পাওয়ার যারা জানে তাদের জন্য দুনিয়া অত্যন্ত সহজ আর আরামের। বাইরে তখন গাড়ির হর্ন বাজলে নুসাইবা চনক নড়ে। সে পুজো চা মুখে দিয়েই হন্তদন্ত হয়ে ছুটে যেতে যেতে মাকে জানায়। আমি ফোন দিলে রেডি হয়ে নিও, আসার সাথে সাথেই বেরোবো। দৌড়াস না, সাবধানে যা। মায়ের কথায় মির্জা পেছনে ফিরে মুচকি হাসে। কতদিন কত মাস পর মায়ের এমন বাক্য শুনছে সে। আবল তাবল কথা ছাড়া সে আগের মতো যত্ন। মেয়েটার চোখে পানি জমে। মায়ের জন্য আশা ছেড়ে দিয়েছিল, কেবল মেডিসিনের জন্য মা আরও বেশি যেন পাগলামি করতো। অথচ গতরাত থেকে কোনো মেডিসিনই খাচ্ছে না। নার্স কেবল তার বেসিক যত্ন নেওয়ার জন্যই রইল। কারণ নুসাইবা চায় না নার্সের যে রুটিন খাওয়া দাওয়ায় মা মেনটেন করতো সেটা বাদ পড়ুক। তাদের ছোট গেটের সামনে দিয়ে গাড়ি দাঁড় করে নুসাইবা হেঁটে যায় সেদিকে। তবে উঠতে নিলে বুঝতে পারে কেউ নেই ড্রাইভিং সিটে। যদিও গাড়ির দরজা খোলা, তবে সে উঠল না, দাঁড়িয়ে রইল। তখনই সামনের বিল্ডিংয়ের কুকুরের খেউ খেউ শব্দে সে বুকে হাঁস রাখে। এরই মাঝে হঠাৎ একটা কুকুর বেরিয়ে আসে বাহির থেকে। নুসাইবা হুঁশ বুদ্ধি হারিয়ে ফেলে যেন। কুকুরটা সেখানে দাঁড়িয়ে খেউ খেউ করে আবারও, কিন্তু আক্রমণ করলো না। নুসাইবা জলদি করে গাড়ির দরজা খুলে ভেতরে বসে পড়ে। একদম পাশ কেটে আরও দূরে অন্য দরজার সাথে মাথা ঠেকিয়ে রাখে। বাইরে থেকে শুনতে পায় কিছু কঞ্চ। একটা কঞ্চ তার পরিচিত, ভারী সেই গম্ভীর একটা কণ্ঠই তাকে তো জ্বালাতন করে, অহংকার দেখায়। Strom, go inside. Ethan, control him. তারপর একটা পদধ্বনি আর গাড়ির দরজা খোলা শব্দ। নুসাইবা সোজা হয়ে বসে। তার রূহ এখনো উড়ে যাচ্ছে এমন ভাব। সে বেঞ্জামিনকে দরজা খুলে ভেতরে বসতে দেখে আটকে উঠে। লোকটা তার পাশে বসে একদম শটান, যেন দেখলোই না নুসাইবা গাড়িতে আছে। মেয়েটা হন্তদন্ত গাড়ির ভেতরটা পরখ করে দেখতে পায় এটা আগের গাড়িটা না, অন্য একটা গাড়ি।
এই লোকের গাড়ি একবার উঠেছিল তখনকার ডিজাইন এইটা। সে লজ্জা পায় ভীষণ। সরি স্যার, আমি ভুলে উঠেছি, এই গাড়িতে নেমে যাচ্ছি। বলেই সে নামতে নিলে বেঞ্জামিন ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। এই চোখের চাহনি, গভীর দৃষ্টি, লোকটার আকর্ষণীয় অবয়ব সবটা যেন মিলে যেন নুসাইবা কল্পনা করতে ভুলে গেল। অ্যালেক্স, গাড়ি চালু করো। বেঞ্জামিন বলা রাশিয়ান কথায় মেয়েটা হতভম্ব। লোকটা কি বলছে কিছুই বুঝলো না। পর মুহূর্তে গাড়ি স্টার্টের শব্দ বুঝলো লোকটা গাড়ি স্টার্ট করতে বলেছে। স্যার সরি স্যার, আমি নেমে যাব গাড়ি থেকে। আমার চাকরিচ্যুত করবেন না প্লিজ। ভুলে এই গাড়িতে উঠেছি আমি। মিস্টার অ্যালেক্স, গাড়ি থামান, আমি রিকশায় যাব। তার কথায় কারো কিচ্ছু যাই আসলো না। অ্যালেক্স শুধু মোলায়েম সুরে সরি ম্যাডাম। বলল, আর কিচ্ছুই না। বেঞ্জামিনের সাথে পাশাপাশি একই সিটে বসে থেকে মেয়েটার দম বন্ধ হয়ে আসে। আগে ড্রাইভিং সিটের পাশে বসায়, তাদের মাঝে হ্যান্ড ব্রেক ছিল, কিন্তু এখন তারা দুজনই একই সিটে। নুসাইবা আর নড়াচড়াও করে না, একদম শক্ত হয়ে থাকে। বেঞ্জামিন মোবাইলে রাশিয়ান ভাষায় কিসব দেখছে, কিসব বলছে, তার কিছুই বুঝলো না। মেয়েটা কেবল দরজার সাথে লেপ্টে রইল। লোকটা তার কথার একটা জবাব না দিয়ে আবারও পরিচয় দিল, ভারী অহংকারী এই আরন বেঞ্জামিন। কিন্তু সে বুঝলো না লোকটা তাদের ঘরের সামনের বিল্ডিংয়ে কি করছিল। সামহাও লোকটা সেই বাড়িতে উঠেনি তো। ওই যে রাতে যে লোকটা কুকুর দুইটা নিয়ে বসে থাকে, সেই লোকটা কি উনি? নুসাইবা সেই প্রশ্ন আর পেটে রাখতেই পারল না। মাথা নিচু করে ফিসফিস করে প্রশ্ন করল, স্যার আপনি কি সামনের বিল্ডিংটা কিনেছেন? সেখানেই থাকেন আপনি? রাতে কুকুর দুটোকে নিয়ে বসেছিলেন, সেই লোকটা কি আপনি? আপনার প্রশ্নের জবাব দেওয়াটা প্রয়োজন মনে করছি না। বেঞ্জামিন তার মোবাইলের দিকে তাকে জবাব দেয়। নুসাইবা জবাবটা মোটেও আশাই করেনি। এত ঘামান্ডি অহংকারী একটা লোক কি করে হয়? নিজেকে আবারও গালাগাল করে সে মনে মনে লোকটার সাথে বাড়তি কথা বলা ভীষণ পাপ। রমণী সোজা হয়ে বসে, মাথাটা জানলার দিকে ফেরান, অথচ তার প্রেমিক পুরুষ সে তো মোবাইলে তার প্রেয়সীকে দেখে হয়রান। পাশে যে লাজুকতার মতো মেয়েটা মুষড়ে বসে আছে, বেঞ্জামিন হাসে কিছুটা। মেয়েটাকে রাগাতে ভালোই লাগে, অভিমান করলে তার চোখ দুটো ছোট হয়ে আসে, দেখতে অস্থির। বেঞ্জামিন একটু নড়ে, নুসাইবা সেটা পরখ করে আরও হেলে যায় দরজার সাথে। সামান্য কথা এত অভিমান? আর যখন আমার দেওয়া প্রস্তাবে রাজি হবে না, তারপর আমার সবচেয়ে খারাপ রূপটা দেখবে, তখন কি করবে তুমি রূপসী? মনে মনে আওড়ায়, মনস্টার। সেই কথার উত্তর নেই, কারণ প্রশ্নটা যে করেছে উত্তরটা তার সৃষ্টি। একই গাড়িতে দুজন কিন্তু নিশ্চুপ। একজন ভাবছে লোকটা এমন ঘাটতে রাখেন, আরেকজন ভাবছে তার রূপসীকে কত রূপে নিজের সাথে মুড়ে নিবে আদরে। বেঞ্জামিন কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ছিল, সেখানে অ্যাওয়ার্ড ফাংশন হলো, তার বিজনেসের আরও কাজে নিমগ্ন ছিল সে। নুসাইবা বেঞ্জামিনের পরিবারের সাথে বসে সেই ফাংশন দেখে। অহংকারী সেই লোক যখন স্টেজে উঠে অ্যাওয়ার্ড নিচ্ছিল, তখন মানুষের করতালি শেষে ছিল না। লোকটা একটু হাসেনি, বরং গম্ভীর মাধুর্য কঞ্চে যখন বক্তৃতা দেয় সবাই একদম চুপ, আর শেষে দাঁড়িয়ে তাকে সংবর্ধনা জানায়। লোকটার হাবভাব দেখে মানুষ ইমপ্রেসড হবে ঠিকই, কিন্তু নুসাইবা জানে লোকটা কতটা ইগোস্টিক। রাশিয়ায় থাকা অবস্থায় নুসাইবা তার নির্দেশে বাসা থেকে স্কেচ ডিজাইনের কাজ করছে, আর কোথাও যাওয়ার হলে অফিসের গাড়িটা তো থাকতো। এমনকি অ্যালেক্স বসের নির্দেশে তাদের সামনের বিল্ডিংয়ে ছিল, যেটা কিনেছে বেঞ্জামিন। লোকটা ফিরেছে আজ দেশে। নুসাইবা তাদের বাংলোতে, বিশাল এই বাংলোতে মানুষ হারিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে, যদিও সে নতুন হয়। এই কয়েক সপ্তাহে পুতুলের কাউন্সিলিংয়ের কারণে হেনা একদম সুস্থ, যা ধন্যবাদ দিতে আজ নুসাইবা তাদের বাংলোতে আসে। পুতুল আর অলিভিয়ার জন্য গিফট হিসেবে সে তার নিজের করা ডিজাইনের দুটো শাড়ি এনেছে, যেটা পেয়ে পুতুল তো মহা খুশি। যদিও পুতুল নুসাইবাকে একটু বেশি আদর করে, সেই কারণ হিসেবে মেয়েটাকে তার আত্মীয়ের জন্য চায়। নিজের ছেলে দুটো কখনো বাঙালি মেয়ে বিয়ে করবে কিনা ভেবে অস্থির। বেঞ্জামিন যদি এই পরীর মতো মেয়েটাকে বিয়ে করতো? মেয়েটাকে সামনে বসিয়ে এত সব কথা ভেবে ফেলল পুতুল, অথচ সে জানি না তার ছেলে যদি এইসব কিছু জানে, মেয়েটাকে ভেঙে চুরে নিজের খাঁচায় বন্দি করে তালা ঝুলাবে। ইয়াসিন হাসপাতাল থেকে ছুটি পেয়ে
একটা ছোট্ট ব্যবসা করার তাড়নায়। রাজনীতি সে পরিবারের জন্য একেবারে ছেড়েছে। বড় মেয়ের দায়িত্ব পালন, সংসার আগলে রাখা, সব কিছুতে নুসেবার জন্য বাবার গর্বে শেষ নেই। তাই মেয়ে যা বলে সেটাই গ্রহণ করেছেন তিনি। আপাতত চেষ্টায় ছোট্ট এই বিজনেসে হাত ধরে সেটাকে বড় করা। ফালাকের বিয়ের দিন ঘনিয়ে আসে দ্রুত খুবই। বিয়েটাও ধুমধাম করে শেষ হয়। প্রেস, মিডিয়া, দেশি বিদেশি মানুষের আগমন, এই যেন এলাহি কাণ্ড ছিল। বিয়ের অনুষ্ঠান শেষ পরের দিনই তথা আজ রিসেপশন। নুসাইবা শোরুম থেকে ছুটি নিয়েছিল 2 দিনের। আজকের বিশাল বড় এই অনুষ্ঠানে নুসাইবা শাড়ি পরবে বলে ঠিক করে। সবাই শাড়ি পরেছে, চুলগুলো স্ট্রেট করে খুলে রাখে সে। শাড়িটাও পরা শেষ অলমোস্ট। নিজেকে আয়নায় পর করে মুচকি হাসে। কমলা রঙের শাড়ির উপর সাদা পাথরের কাজ, ছোটে গাঢ় রঙের লিপস্টিক, চোখে হালকা সাজ, ব্যাস এতে মেয়েটার সাজ পরিপূর্ণ। হাবিবা তৈরি হয়েছে কিনা এটা যাচাই করতে গেলে সে দরজায় নক করে। অনেকক্ষণ করা নাড়ানোর পরেও দরজা না খুলে মেয়েটা ঘাবড়ে উঠছে। কয়েকবার আবার নক করলে দরজা খুলে হাবিবা। এটা চোখ যায়, নাক ফুলে অস্থির। নুসাইবা তার গায়ে হাত রাখে, দরজা বন্ধ করে। হাবি, কি হয়েছে? আপু, আমি একটা ভুল করেছি আপু। কি কি ভুল আমায় বল। নুসাইবা বোনকে বসায় খাটে নিচে দাঁড়িয়ে জড়িয়ে ধরে মেয়েটার মাথা। আপু, আমি পুতুলাটির ছেলে ইয়ামিনকে ভালোবাসি, সেও, কিন্তু সে চাচ্ছে আমাকে বিয়ে করতে জলদি। আমি তো ছোট এখনো, আর তোমার বিয়েও হয়নি। আমি মানা করায় উনি আমাকে অনেক কিছু বলেছেন। আমি ওনাকে সত্যি ভালোবাসি, খুব খুব ভালোবাসি। কলেজ পড়ুয়া বোনের এমন কথায় নুসাইবার পুরো শরীর কেঁপে ওঠে। সে কিভাবে কি বলবে ভেবে পায় না। সবার আগে ভেসে আসে বেঞ্জামিনের চেহারা। লোকটা শুনলে এই সম্পর্ক কখনো হতেই দিবে না। কারণ কোথায় তার আর কোথায় বেঞ্জামিনদের পরিবার। আগে যদিও অবস্থা ভালো ছিল, এখন তো বাবা মাঝের সব শুরু করেছে। তাহলে কিভাবে হবে? নুসাইবা তার কান্না থামানোর চেষ্টায়। এসব কি? কখন হয়েছে এগুলো? উনি সিরিয়াস তোকে নিয়ে? হ্যাঁ, ওই যে বলেছিলাম আমার ফ্রেন্ডের রাশিয়ান বয়ফ্রেন্ড দেশে আসবে, ইয়ামিনের ফ্রেন্ড ওই ছেলেটা। তারা রেস্টুরেন্টে দেখা করে, আমিও ছিলাম। ইয়ামিনের সাথে তখনই আমার প্রথম দেখা। সে প্রথম আমাকে ভালোবাসে, আমার প্রেমে পড়ে, আমি পড়ে। কিন্তু এখন ওনাকে আমি বেশি ভালোবাসি। আপু, আই ওয়ান্ট হিম। কিন্তু কিভাবে কি হবে কিছুই বুঝছি না আমি। উনি বলেছেন আধা ঘন্টার যেন ওনাকে জবাব দিই, না হয় উনি যেভাবে বিয়েটা করবে সেটা কারোর পছন্দ হবে না। বোনের কথায় নুসাইবার চোখ ভিজে আসে। দেখি কান্না করে না। আমি আছি তো নাকি? আমার আগে তোর বিয়ে হলে কোনো সমস্যা নেই। আমি মিস্টার বেঞ্জামিনের সাথে কথা বলবো আজকেই। এরপর দেখবি আপু সব ঠিক করে ফেলবে। তুই ইয়ামিনের সাথে কথা বল, জানিয়ে দে বিয়েটা হবে তোদের। নুসাইবা তাকে শান্ত করিয়ে বেরিয়ে আসে। হেনা গতরাত থেকে চাচার বাসায় বাবার সাথে। তারা কোনোভাবে আসতে দেয়নি ওনাদের। নুসাইবাদের অফিস আর হাবিবার কলেজ থাকায় তারা বাড়ি ফিরেছিল। হাবিবার কথা শুনে মির্জা একদম ভেঙে পড়ে। বেঞ্জামিন যে কাজ ব্যতীত তার সাথে বাড়তি কোনো কথাই বলে না, সেখানে মির্জা কিভাবে তার বোনের জন্য বিয়ের কথা বলবে? তারই ভাইয়ের সাথে মাথাটা টন টন করে উঠে মির্জার। সে দ্রুত রুমে আসে, আলেক্সকে ফোন করে, বেঞ্জামিনের খোঁজ নেয়। ম্যাম, বস সামনের বিল্ডিংয়ে। কিন্তু কেন? উনি একটু বিজি আছেন। কোনো সমস্যা? স্যারকে জানাবো? মেয়েটা আর কথাই শোনে না। সে হাবিবার রুমে গিয়ে তাকে জানায়। তুই অপেক্ষা কর, আমি আসছি। ইয়ামিনকে জানিয়ে দিস তোদের বিয়ে হবে শীঘ্রই। এর জন্যে আমার যা করার আমিই করব সবটা। কোথায় যাচ্ছ? অনুষ্ঠানে যাবে না? যাবো, আমি আসছি বললাম না তোকে? দেরি হলেই ইয়ামিনকে এসে তোকে নিয়ে যেতে বলবি, তাও একা বেরোবি না বাসা থেকে। নুসাইবা আর দাঁড়ায় না। সে দ্রুত কদমে ছুটে থাকে। হিল পড়ায় পায়ে চাপ লাগছে, কিন্তু তাও থেমে নেই। সামনের বিল্ডিং এর গার্ড তাকে দেখতে পেয়ে বিনা বাক্যে গেট খুলে দেয়। সে ধূপধাপ করে এগিয়ে যাচ্ছে। এই প্রথম এই দোতলা বাড়িতে আসা। এখানে বেঞ্জামিন কাজে আসে না, থাকে সে বাংলোতে। কোন দিকে যাবে কিছুই বুঝে না মেয়েটা। বাহিরে গার্ড থাকলেও ভেতরে একদম ফাঁকা। উপরে যাওয়ার চিন্তা করলেও সেদিকে গেল না। হাঁটতে থাকলো লন ধরে, যেটা শেষ প্রান্ত এই বিশাল বাড়ির দিকে। বেশ, সে কয়েকটা কক্ষ দেখতে পেল।
আর এরপর বিশাল জঙ্গলের রাস্তা। যদিও চারিদিকে দেয়াল আর গেট আছে, সেদিকে রক্ষী নেই। এই যাত্রায় তার শরীর হিম হয়ে আসে। সে বেঞ্জামিন স্যার, বলেই দুইবার যাকে হঠাৎই দরজা আড়ালে কিছু শব্দ হয়। অন্য এক রুম থেকে একজন রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসে হামাগুড়ি দিয়ে। সেটা দেখে নুসাইবা চিৎকার করে ভয়ে তার চেয়েও বেশি অবাক হয় পেছনে থাকা লোকটাকে দেখে। আরন বেঞ্জামিন, যার শার্টে রক্তের দাগ, হাতে কলম আকৃতির কোনো ছুরি। মেয়েটার মাথা ছিমছিম করে ওঠে। সামনে বেঞ্জামিনকে সে চিনে না। সুদর্শন সেই লোকের মুখে কোনো মনুষ্যত্বের ছাপ নেই, কেবল এক হিংস্র জানোয়ার, এক মনস্টার। নিচে থাকা লোকটার দিকে তাকিয়ে এগিয়ে এসে তার পায়ে হাত রাখলো বেঞ্জামিন। পা দিয়ে তার গলায় চেপে ধরে নুসাইবার দিকে তাকিয়ে প্রশ্ন করে, এখানে কি সাইবা? আপনি 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 কি মানুষ আদৌ? নুসাইবা চিৎকার করে। তার গলাটা ভেঙে যাবে এমন অবস্থা। বেঞ্জামিন এই যাত্রায় খুব রেগে উঠছে। ইথেন আর দোয়া, তার পিছে অ্যালেক্স বাইরে গিয়েছিল বেঞ্জামিনের কাছে। লক করে এটাকে ফ্রিজিং রুমে। রাশিয়ান ভাষায় কথাটা বলে বেঞ্জামিন তার হাতে লিকুইড ঝালে হাত পরিষ্কার করার জন্য। আই এম নট মানুষ, বাট দ্য লাভার মনস্টার ফর ইউ। তার সেই মোহ কণ্ঠে কি ভয়ানক এক খবর। নুসাইবার গা শিউরে ওঠে। সে শাড়ি খিচে ধরে, 7 পাঁচ নাপে পেছনে তাকায় একবার, আবার বেঞ্জামিনের দিকে। পরক্ষণে মেয়েটা জঙ্গলের দিকে দৌড়ানো শুরু করে। হিলের কারণে তার পায়ের চোট বেড়ে যায়। পেছনে বেঞ্জামিন যে স্থির চোখে দেখছে তার পাখি তার খাঁচার বাইরে উড়ে যাওয়ার চেষ্টায়। তারপর বেঞ্জামিন নিজেই দৌড়ানো শুরু করে তার ছোট্ট পক্ষীর পিছনে। নুসাইবা জঙ্গলের গভীরে দৌড়ায়। এলোমেলো সহজে জঙ্গলে যাওয়া গেলেও কারণ ছোট্ট গেট খোলা ছিল। এসব প্লাস টুকরো করে জঙ্গলে গহীনে জানোয়ারদের দেওয়া হয়, তাই দৌড়ানো নুসাইবাকে অস্থির। এতদিন কার অফিসে ছিল সে? যে একটা শয়তান। লোকটা কিভাবে এমন করে অন্যকে আঘাত করতে পারে? পিছে শুকনো পাতার উপরে ধপধপ পদধ্বনি শুনতে পেয়ে মেয়েটা আরও কুকিয়েছে। লোকটা কে? এত ধনী হওয়ার পাশাপাশি সে কি কোনো গুপ্ত সোর্সের সাথে যুক্ত? মেয়েটা আর ভাবতেই পারে না। ভাত ছিঁড়ে আসে তার। বেঞ্জামিন পেছনে একটু ধীরেই দৌড়াচ্ছে, তার পক্ষীকে জ্বালাতন করার সুবাদে। মেয়েটা শাড়ি পরে দৌড়াচ্ছে, চুলগুলো উঠছে, দেখতে মারাত্মক। শাড়ির আবরণ ছুটে তার উন্মুক্ত কোমরখানা নজরে বিদ্ধ হচ্ছে। দৌড়াও আমার রূপসী, তুমি যেখানে পৌঁছাবে সেখানে গন্তব্যেই পাবে আমাকে, আরন বেঞ্জামিনকে। লোকটার শব্দ জঙ্গলের প্রতিধ্বনি হয়। তার কথায় গাছ শিউরে হচ্ছে। কি বলছে এই মানব? তার রূপসী? আপনি থেকে সরাসরি তুমি? তাও এমন হৃদয় খুবলে নেয়ার মতো কথাবার্তা। হুইজ হি? কিছুক্ষণ নীরবতা, পরপর আবারও ভেসে আসে লোকটার কঞ্চ। রাহান মাই কেটেন, আর একটু দৌড়াও। এরপর এই যে গাছের সাথে লেপটে তোমাকে শাস্তি হিসেবে একটা কড়া চুমু দিব। সে বাক্যগুলো তীরের মতন ছাড়খাড় করে রমণীকে। ভয়ে সে অসাড়। নুসাইবা তার আর পারে না দৌড়তে। সে একটা গাছে আড়ে লুকিয়ে পড়ে। হাতের খালি ভাব সে এখন পরখ করে। সাথে মোবাইল এনেছিল। এক দৌড়ানোর সময় কোথায় পড়েছে সেটা জানে না। সে বড্ড কাঁপছে তার। বেঞ্জামিন দূর থেকে দেখে মেয়েটা লুকিয়ে থাকা সত্তা। সে হুইসেল বাজায় সব সেডাকটিভ সুরে। নুসাইবা শাড়ি খামচে ধরে, এক হাতে কানে চেপে ধরে। পায়ের অবস্থা খুব শোচনীয়, পাচ্ছিল রক্ত বেরোচ্ছে। বেঞ্জামিন থেকে পালানোর পথ নেই সাইবা, হি ইজ অলওয়েজ ওয়াচিং ইউ। কথাটা বলে হঠাৎ বেঞ্জামিন তার সামনে দাঁড়িয়ে পড়ে। নুসাইবা ভয়ে এক হয়ে গাছ আঁকড়ে ধরে। জঙ্গলের আধারের মাঝে দূরে দূরে অবস্থানরত সোডিয়ামের লাইটের ঝড়ক বিদ্যমান। সেই আলোতে বেঞ্জামিনের ফসা অভাব স্পষ্ট। নুসাইবা গাছের গোড়ায় বসে, আর লোকটা তার সামনে দাঁড়িয়ে। বেঞ্জামিনকে দেখতে পেয়ে নুসাইবা মাথা নিচু করে ফেলে ফুপিয়ে কেঁদে উঠছে। আমায় যেতে দিন। আপনি কে আসলে? আমি যেতে দেবো তোমাকে? তোমাকে? বেঞ্জামিন তার সামনে হাঁটু গেড়ে ভেঙে বসে, আঙুল নিজের দিকে তাক করে। মেয়েটার ভয়ার্ত অবয়ব দেখে বেঞ্জামিন তার ছুঁড়ে আঙুল বোলায়। কেউ তো না, শান্ত হও। বেঞ্জামিন তার মাথায় হাত বোলাতে চাইলে নুসাইবা সরে যায়। ডোন্ট টাচ মি ইউ বাস্টার্ড। ধাক্কা দেয় নুসাইবা তাকে। সেই হাত আঁকড়ে ধরে বেঞ্জামিন। তার নিয়ন্ত্রণে থাকা মেজাজ এখন এই নিয়ন্ত্রণে নেই। তার সামনের পক্ষীর সামনে
সেই প্রেমিক সত্তা নিয়ন্ত্রণ হারিয়েছে। ভয়ানক ক্রোধ মেয়েটার কথায় তার শরীরে কিরবির করছে। বেঞ্জামিন হাত চেনে তার বুকে ছিটকে নেয় নুসাইবাকে। মেয়েটা তার সাথে লেগে থাকাকে ধিক্কার জানালে বেঞ্জামিন তাকে সেইভাবে চেপে দাঁড়িয়ে যায়। খুবই বিশ্রীভাবে নুসাইবার সত্তা তার সাথে লেপটে নেয় গাঢ়ভাবে। শাড়িটা এলোমেলো হয়, কাঁধ হেলে ব্লাউজ খসে পড়ে, সফেদ কাঁধ ঝলঝল করে। এমন ব্যবস্থা করবো রূপসী, তোমাকে টাচ করার জন্য এই বাচ্চাদের কোনো অনুমতি লাগবে না। যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, আল টাচ ইউ। দুজনের মুখ একদম সামনাসামনি। বেঞ্জামিনের দৃষ্টিতে ক্রোধ, মাতলামো, আর নুসাইবার দৃষ্টিতে ভয়, ঘৃণা, লাঞ্ছনা। ছাড়ুন আমায়, আমি সবাইকে জানাবো আপনি কত ভয়ানক একটা লোক। যেতে দিন আমায়। মেয়েটার তুচ্ছতায় বেঞ্জামিন হাসে রূঢ়ভাবে। নুসাইবার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। বেঞ্জামিনকে প্রথমবার হাসতে দেখে। লোকটা অপ্রার্থিব সুদর্শন, কিন্তু সবচেয়ে ভয়ানক। সেই গলা ভিজিয়ে নেয় ছকছক করে ভেতরে। লোকটার পুরো দৃষ্টি পরিষ্কার, ঠোঁটে এক রহস্যের হাসি। নুসাইবা চোখ বুজে নেয়। লোকটাকে দেখলে যেন এখনই দৃষ্টি ভস্ম হবে তার। আমার নাম শুনলে সবাই ভয়ে কাঁপে, আর সেখানে আমি ভয়ানক, এটা সকলের কাছে জানানোর কিছুই নেই। এভরিওয়ান নোস আরন বেঞ্জামিন কি পরিমাণ রুথলেস মাই কিটেন। বেঞ্জামিন নামক লোকটা মাথা আরও কাছাকাছি নেয় তার। ঠোঁট দুই জোড়ার মাঝে দূরত্ব কয়েক ইঞ্চি। লোকটার নিঃশ্বাস সুমিষ্ট। লোকটার কথায় মেয়েটার অন্তর শুকিয়ে আসে। এমন হৃদয়হীন এক লোকের এত দাপট বিশ্বজুড়ে, তাকে কে কন্ট্রোল করবে? অথচ নুসাইবা জানেই না লোকটার সব দুর্বলতা কেবল তাকে ঘিরে। নুসাইবা আর তাকাতে পারল না লোকটার দিকে। মানবের স্পর্শ বুঝতে পারছে। লোকটার হাত ঠিক তার উন্মুক্ত কোমরে। সে বিরক্ত দেখায়, নড়ে বেশ। মাথা ঘোরাতে নিলে বেঞ্জামিন তার গাল চেপেই ধরে। মেয়েটার ছোটে আঙুল ঘষে খুব গভীরভাবে বৃদ্ধাঙ্গুল তার মুখে দাবিয়ে দেয়। বেঞ্জামিন নামক শিকলে বন্দি তুমি রূপসী। না আছে তোমার পালনা পথ, আর না আছে আমাকে গ্রহণ না করার কোনো অপশন। বি রেডি ফর মাই নেক্সট সারপ্রাইজ মাই রূপসী, মাই সাইবা। আমাকে কোল থেকে নামান বলছি। আপনার কোনো সারপ্রাইজ আমার দরকার নেই। আপনি একটা অসভ্য লম্পট মিস্টার বেঞ্জামিন। নামান আমায় প্লিজ। নুসাইবা সরাসরি বেঞ্জামিনের চোখের দিকে তাকায়। লোকটা তার মুখে আঙুল দিয়ে কেমন গভীর একটা স্পর্শ করে। ইস, দুনিয়া ঘুরছে তার। মেয়েটার চোখে ভয়, ক্রোধ, অথচ সামনের লোকটা কিছুই বলছে না। অনর তার চোখ মারাত্মক এক চুমুক যেন। নুসাইবা সেই চোখের দিকে তাকালে আরও ঘৃণিত অনুভব করে। বেঞ্জামিন এখনও তার উন্মুক্ত কোমরে হাত চেপে রইল। এই যে মিস্টার বেঞ্জামিন, আমাকে নিচে নামান বলছি। আপনার মতো লোক চরিত্রহীন হবে সেটা আমি ভাবতে পারছি না। আপনাকে আমি ভালো লোক ভেবেছিলাম। কথাটা শেষ করতে পারেনি মেয়েটা। এর পূর্বেই একটা ঝাঁঝালো স্প্রে তার মুখে হামলে পড়ে। বেঞ্জামিন এতক্ষণ মেয়েটাকে দৃষ্টি দিয়ে বশ করে পকেটে থেকে স্প্রে ছোট্ট বোতল বের করে। নুসাইবা ওভাবে কথা বলতে বলতে ঝুঁকে যায়, মাথা ঝাঁকায় লোকটার প্রশস্ত কাঁধের ওপর। লোকটা রুরু হাসে। মেয়েটার গায়ে আঁচল ঠিক করে দেয়, পিছে আলতো হাত বুলিয়ে বিল্ডিংয়ের দিকে হাঁটতে থাকে। তুমি যে কোনো ম্যানিপুলেটরের হাতে পড়েছো আমার সাইবা। তুমি ভেবেছ কিভাবে আমি অতি দ্রুত আমার এই রূপ তোমাকে দেখাবো? ভুলে দেখেছো, ঠিক আছে, ভুলিয়ে দেব। কিন্তু যেদিন আমার ইচ্ছাকৃত এই রূপটা দেখবে তুমি, সেদিন তোমাকে কিছুই ভুলিয়ে দেব না, বরং অনুভব করাবো তোমার প্রেমিক কতটা ভয়ানক সত্তা, যার ভয়ঙ্কর কোনো ছায়া তোমার জন্য নয়, অথচ সে নিজে এক অগ্নির ফর হবে যদি তুমি আমার কথা না শোনো বা আমার অবাধ্য হও। তার আওড়ানো রাশিয়ান বাক্যগুলো জঙ্গলের প্রতিধ্বনি হয়। বেঞ্জামিন তাকে কাঁধে তুলেই হাঁটতে থাকে। পথে মোবাইল চোখে পড়লেও মেয়েটার সেটা তুলে নেয়। সে হাঁটা অবস্থায় ইথানকে ফোন করে এমার্জেন্সি একজন কাজের নির্দেশ দেয়। বিল্ডিংয়ের ভেতরে যখন প্রবেশ করে বেঞ্জামিন মেয়েটাকে নিয়ে, তখন অ্যালেক্সের জঙ্গলের দিকে দৌড়াচ্ছিল। তাকে দেখতে পেয়ে সে থামে। বস, কোনো এভিডেন্স মুছতে হবে? ইয়েস, জঙ্গলের দিকে গেটে ফলস ওয়াল কার্ড লাগাও। এখানে দরজাগুলোর সামনে বিশাল পেন্টিং এনে দাও, কিছুই যেন আগের সাথে বাস্তবিক না লাগে। বেঞ্জামিন একটু দাঁড়িয়ে মেয়েটাকে কাঁধে ঝুলিয়েই জানায়। নুসাইবা বেখবর তার কাঁধে লেপ্টে রয়। বেঞ্জামিন খুব সাবধানে তার পিছের দিকে হাত ছোঁয়ায়। বিশাল সোফার মাঝে তাকে শুয়ে দেয় আলগোছে। স্প্রে সময়সীমা 20 মিনিট।
এই স্প্রেটা ইথেন তাকে দেয় তার ইশারায় যখন বেঞ্জামিন জঙ্গলের দিকে যাচ্ছিল নুসেবার পিছু পিছু। সেন্ট্রাল এসির কারণে পুরো লিভিং এরিয়ায় হিম হাওয়া ছড়াছড়ি। বেঞ্জামিন তার কোট মেয়েটার গায়ের উপর দিয়ে দেয়। শাড়িতে তার প্রেয়সীকে মারাত্মক আদুরে ঝুঁকে নাক ঘষে সে রমণীর কপালে চোখ যায়। নুসেবার অধরে মেয়েটার ছোটের দিকে লিপস্টিক লেপটে আছে। বেঞ্জামিন তার পাশে হাঁটু গেড়ে বসে, টিস্যু দিয়ে সাবধানে সেসব পরিষ্কার করে একদম নিখুঁতভাবে। বোঝার জন্যই এই ছোটের উপর বেঞ্জামিন নিজের আঙুল ইচ্ছে মতো ছুঁয়েছে। একটা ভারী ফ্লাওয়ার বাস সে ভাঙে সোফার পাশে। পরক্ষণই সে মেয়েটার পায়ের কাছে বসে। জুতা জোড়াতে পায়ের আঙুলগুলো ছিল একদম কাহিল। লোকটা ভ্রু কুচকে আসে, একটু ছুঁয়ে দিতে চায় সেখানে। সে আঘাতে লোকটা মেডিসিন লাগানোর জন্য উন্মাদ, কিন্তু না, এখন করা যাবে না। ভাসের ভাঙা অংশে ফেক ব্লাড লাগা অল্প। লোকটা আদেশে দুয়াত কাজে লেগে পড়ে। তারপর তারা তিনজনই কাজ শেষে সোফা থেকে দূরে লিভিং রুমের কিনারায় দাঁড়িয়ে ফিসফিস করে। বেঞ্জামিন নুসেবার অজ্ঞান রূপে তাকিয়ে থাকে তার পাজরা কোলে তুলে। সময় গুনে মেয়েটার জ্ঞান ফেরার। হঠাৎ মেয়েটা চোখ পিটপিট করে নিলে বেঞ্জামিন দ্রুত উঠে পড়ে, অন্য সোফায় বসে পায়ের উপর পা তুলে। ভাব এমন, সে মোবাইলে ব্যস্ত। বেঞ্জামিনের কঠোর ভঙ্গিমা আর তার হাতে রক্ত সেই কলমের মতো ছুরি। জঙ্গলে তাদের ছুটোছুটি। লোকটা তার কাছে আসা, ভয়ানকভাবে ঠোঁট ছুঁয়ে দেওয়া। লোকটা তাকে কোলে নিয়ে কোমরে স্পর্শ করা, সবটা স্মৃতিতে তার ভেসে আসলে নুসেবার বুকটা থক করে উঠছে। সে চিৎকার করে উঠছে, আমাকে নিচে নামান বেঞ্জামিন স্যার। বলে ধীরে ধীরে চোখ তুলে যখন সে নিজেকে আবিষ্কার করে তখন সোফার উপরে তার এলোমেলো শাড়িটা কাঁধের ঠিক জায়গায় আছে। সে গায়ের উপর কোট দেখে ভরকে যায়। দ্রুত পা নামাতে নিলে শুনতে পায় অত্যন্ত গম্ভীর কণ্ঠস্বর। ধীরে, পারও কাটবে। লোকটার ইংরেজিতে বলা কথাগুলো শুনে মেয়েটা স্তব্ধ হয়ে যায়। বেঞ্জামিন নামক লোকটা অতি দূরে অন্য সোফায় বসা, মোবাইলের দিকে তাকিয়ে যেন নুসেবা এক্সিস্ট করে না। নুসেবার নাকের পাটা ফুলে ওঠে। সে পা নামাতেই ফ্লাওয়ার বাসের ভাঙা কাছের টুকরোতে পা লেগে ঝনঝন শব্দ হয়। মেয়েটা বসা থেকে উঠে না, বোঝার চেষ্টায় ঘটনা কি হলো। হঠাৎ এখানে আসার কারণ? বেঞ্জামিন এবার সরাসরি তাকায় নুসেবার দিকে। মেয়েটার কোট আরো আঁকড়ে নেয় গায়ের সাথে, চোখে পানি চলচল করছে। আপনি আমাকে সেভাবে ছুঁয়েছেন কেন? আপনাকে এই অধিকার? ইথেন, ম্যাডামকে সিসিটিভি দেখাও। বেঞ্জামিন প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে জানায়, পেছনে ফিরে ছোটে ঝোলানো হাসি। অথচ নুসাইবা জানেই না তার জন্য ফেক সিসিটিভির ফুটেজ রেডি করিয়েছে এই মনস্টার। AI দিয়ে নুসাইবার পেলব আঙুলে ভারী আইপ্যাচ আঁকড়ে ধরে। সেখানে সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে নুসাইবা একাই প্রবেশ করে ঘরে। লিভিং এরিয়ায় হঠাৎই অজ্ঞান হয়ে যায়। ফ্লাওয়ার ওয়াস তার শরীরের সাথেই লেগে পড়ে ভেঙে মেঝেতে, যেটাতে সে পায়ে চোট পায়। পরপর সেখানে বাইরে থেকে ইথেনরা তিনজন আসে, আর বেঞ্জামিন নামে দ্বিতীয় তলা থেকে। হালকা ঝাপসা হলেও ঘটনাটা সেটাকে সত্যি বলছে। সে আর দেখে না। তাহলে এত সব ঘটনা মেয়েটা কল্পনা করেছে অজ্ঞান থেকে? হ্যাঁ, এটাই তো। নুসাইবা মাথায় হাত চেপে বসে। ইথেন আইপ্যাড নেয়। সে পুনরায় আগের স্থানে গিয়ে দাঁড়ায়। মিস সাহেবা, আবল তাবল স্বপ্ন দেখা শেষ হলে বলুন কেন এসছেন? বেঞ্জামিন তার দিকে ফিরে। এই লম্বা মানবের শরীরে কালো শার্টটা আটশাট লেগে রইল। ফর্সা তার চোয়াল, দাড়িহীন, দেখতে মারাত্মক। কিন্তু নুসাইবা বড্ড লজ্জায় পড়েছে। সে হাত জোর করে লোকটাকে বলে উঠছে, স্যার, আই রিয়েলি সরি। আমি আপনাকে ভুল বুঝেছি। আমার দেখা উল্টাপাল্টা স্বপ্নের জন্য। আপনি অজ্ঞান হওয়ার জন্য এখানে এসেছিলেন? বেঞ্জামিন তাকে তাচ্ছিল্যের সুরে প্রশ্ন করে। লোকটার ভারী কণ্ঠে এসে কথা ভীষণ অপমানজনক। নুসাইবার মাথা নুয়ে ফেলে, ধীরে সুরে আওড়ায়, সরি, আমি বিশেষ কারণে এসেছিলাম স্যার। 5 মিনিট সময় দিলাম, বলুন। কাট কাট কথা, বাড়তি কোনো আলোচনা নেই। আর এই লোকটাকে নিয়ে কিনা নুসাইবা কি যখন একটা দিবাস্বপ্ন দেখলো অজ্ঞান হয়ে। আসলে ইয়ামিন ভাইয়া আমার বোন হাবিবাকে পছন্দ করে। ইয়ামিন ভাইয়া চাচ্ছে দ্রুত বিয়েটা হোক, কিন্তু আন্টি কি মেনে নেবে এটা? আমারও এখনো বিয়ে হয়নি, আর আপনি বড় ছেলে ওনার। তাই আপনি যদি আন্টিকে রাজি করাতেন। হাবিবা আর ইয়ামিন ভাইয়া একে অপরকে খুব ভালোবাসে, খুব।
এটা বলার জন্য একা আপনি এই বাসে এসেছেন? ইমপ্রেসিভ। তবে এটা দেখার বিষয় না, ফ্যামিলি দেখবে। আপনি এখন আসতে পারেন। বেঞ্জামিন তার কথায় উত্তর দেয়। নুসেবা বেশ অপমান অনুভব করে, তার বুকটা উত্তাল হয়। এতটা অপমান লোকটা কিভাবে করেছে? এতটা অহংকারী এই লোক। তার উপর লোকটার সাথেই সে আজ ভীষণ বেয়াদবি করেছে। ঘামানজি এই মানব তাকে চাকরিচ্যুত না করলেই হয়। আসলে মেয়েটা বোকামি করেছে এই শয়তানের কাছে এসে। তার চেয়ে বরং পুতুল আরও বেশি মর্যাদা দিয়ে কথা শুনতো তার। সরি স্যার, আমার কোনো কথায় কষ্ট পেলে আমি আপনার কাছে। জাস্ট লিভ। বেঞ্জামিন একটা রাগী সুরে আওড়ায়। নুসেবার হৃদয় তখনই খান খান হয়ে যায়। সে নাক টেনে বাঁক ফিরলে মনে আসে তার মোবাইলের কথা। তার ভাষ্যমতে স্বপ্নের অত সব ভাবতে ভাবতে মেয়েটা মোবাইলের সোফায় দেখতে পায়। হাত বাড়িয়ে সেটা নিয়ে দ্রুত পায়ে হাঁটতে নিলে বুঝে পায়ের ব্যথায় বেগতিক। সে খুঁড়িয়ে হাঁটার সময় বেঞ্জামিন খুব দৃঢ় লক্ষ্য করে হাত মুঠো হয়ে আসে তার। অতঃপর রুসাবাকে অতিক্রম করে সে দ্রুত হেঁটে যাওয়ার সময় ইথেনকে বলে, টেক দ্য মেডিসিন কিট বক্স। ইথেন মাথা নেড়ে সায়তায়। বেঞ্জামিন আগেই বসে গাড়িতে। নুসেবা তার গাড়িতে দিকে যেতে নিলেই দেখতে পায় বাড়িতে তালা দেয়া। তার মানে হাবিবা চলে গিয়েছে। সে মোবাইল অন করলে দেখে হাবিবা অহরহ মেসেজ, ফোন কল। আপু, আমি ইয়ামিনের সাথে যাচ্ছি, তুমি চলে এসো, চাচু গাড়ি পাঠিয়েছে তোমার জন্য। নুসেবা দেখতে পায় তাদের গেটের অন্যদিকে একটা গাড়ি দাঁড়ানো। সেখানে যেতে নিয়ে বেঞ্জামিন জানলার কাছ নামিয়ে তাকে বলে উঠছে, গাড়িতে উঠুন। থ্যাংক ইউ স্যার, কিন্তু চাচু আমার জন্য গাড়ি পাঠিয়েছেন। যেটা বলেছি সেটা করবেন, নাকি আমি পরিস্থিতি আরো বেগতি করব? তার দেয়া হুমকির অনেক কারণ খুঁজে বের করে নুসেবা মুহূর্তেই। কোনো পরিস্থিতিতে কথা বলছে লোকটা, তার চাকরি, তার বোনের বিয়ে, নাকি অন্য কিছু একটাও যদি হেরফের হয় মেয়েটার শক্ত মেরুদণ্ড ভেঙে যাবে। আলগোছে সে ছন্ন ছাড়া বনে। লোকটার কথা মতো গাড়িতে উঠছে। থ্যাংক ইউ স্যার। সে কথাটা বলে ঠোঁট চেপে অন্যদিকে ফিরে। ম্যাম, এটা নিন। ইদেন তাকে মেডিসিন কিট বক্স এগিয়ে দিলে নুসেবা বিনা বাক্যে সেটা এগিয়ে নেয়। ধীরে আঙুলের চারিদিকে মলম লাগায়। যদিও অত্যন্ত চলছে, কিন্তু পাশে বসা লোকটার জন্য একটুও নড়ল না সে। নীরবে দুপুরটা অশ্রু ছড়ায়। ওয়ান টাইম ব্যান্ডেজ দেয় সে আঙুলের চারিদিকে, যেন জুতো পরলে আর ব্যথা না লাগে। গাড়ি চলছে নিজের তালে। বেঞ্জামিন সিটে হেলান দিয়ে মেয়েটার বাণী চেয়ে পিছে অল্প দেখা যাচ্ছে মেয়েটার চুল সরে যাওয়ায়। লোকটার শরীর উষ্ণ হয়ে আসে। ইচ্ছে করছে আঙুল একটু উকিঝুঁকি দিয়ে সেই সফেদ পিঠটা ঠোঁটের স্পর্শে মাতাল করুক মির্জাকে। তোমাকে অতি শীঘ্রই আমার কাছে নিয়ে আসবে সাইবা। তখন তুমি চাইলে এইভাবে মুখ ফিরিয়ে বসে থাকতে পারবে না। বেঞ্জামিন তোমাকে তার দিকে ছাড়া বাকি দেখি ফিরে দেখা নিষিদ্ধ করবে আজীবন। অধর বাঁকা করে লোকটা তার সৃষ্টি সেই উন্মাদ সত্তা শরীরে শিহরণ জাগায়। গালে হাত ঘষে সে মেয়েটার পানে স্নিগ্ধতায় মজে। অনুষ্ঠানের রমরমা আজ অত্যন্ত। বিশেষ করে বেঞ্জামিনের বিজনেস পার্টনাররা সকলে নানান দেশ থেকে রিসেপশনে এসেছে। বেশ জমজমাট এই অনুষ্ঠানে একজনের খোঁজ পাওয়া দুষ্কর। নুসাইবা খাওয়া দাওয়া শেষ করে ফ্যামিলির সাথে। হাবিবা পুরোটা সময় বড্ড চিন্তায় থেকেছে। এখনো মেয়েটা বোনের হাত ধরে দাঁড়িয়ে, চোখ জোড়া ভিজে ভিজে আসছে। নুসাইবা তাকে কোনো সংবাদ দিতে পারেনি বেঞ্জামিনের সাথে আলাপের। সেটা ধরেই নিয়ে হাবিবা আরও চিন্তিত। তাদের বিয়েটা হয়তো মেনে নিবে না। আসলেই তো মেনে নেওয়ার কিচ্ছু নেই। কোথায় তারা আর কোথায় পুতুলের ফ্যামিলি? কেন বাবার অবস্থা এত খারাপ হলো? আগের অবস্থায় থাকলে তাদের পরিবারও বেশ জগৎ থাকতো। দেখ হাবি, এতটা ভেঙে পড়িস না। পুতুল আন্টিকে জানালে উনি এই ব্যাপারে রাজি হবেন আমার বিশ্বাস। উনি অত্যন্ত ভালো মহিলা। নুসেবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টায় তখনই ফোন বাজে হাবিবার। সে ইয়ামিনের ফোন পেয়ে একটু আড়াল হয়ে যায়। নুসেবা বেশ ঘাবড়ে। সে বুঝতে পারছে না কি জানাবে ইয়ামিন। ওই ঘামান্ডি লোকটা কি একটু দয়াবান হতে পারে না? ভাইয়ের ব্যাপারে মাকে বলতে পারে না সে? ভাবতে ভাবতে এই লোকটার অভাব তার নজরে আসে। হাতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস, ভাব 100,000, মুখে আজীবনের মতো গাম্ভীর্যতা। দৃষ্টি হেরফের হয় না কারো দিকেই। সে তাকাতেও তন্য দেখেও না। আর সে কিনা এই লোককে নিয়ে কি বাজে স্বপ্ন দেখে না, দুঃস্বপ্ন দেখছে। লোকটা জানলে তাকে বিনা কথায় চাকরি থেকে বেরি করবে।
আর অপমানের কথা নাই বা বলুক, নুসাইবা নজর ফেরালে তার দিকে নজর ঘুরে আসে বেঞ্জামিনের। যে মেয়েটাকে সদা লক্ষ্য করেছে আর চোখে সরাসরি খুবই বাজেভাবে গভীরভাবে, যার একটা দৃষ্টিও মেয়েটা বুঝতে পারল না। লোকটার মাথায় জঙ্গলে সেই দৃশ্য ঘুরপাক খাচ্ছে যখন মেয়েটা এলোমেলো অবয়ব তার সাথে লেপটে ছিল। বুকের স্পন্দন বাড়ে, গ্লাস ছুঁয়ে দেয় সেই জায়গায় আরও গভীর করে। তার দৃষ্টি মেয়েটার জন্য ভীতু। তার নজর কোমরের বাঘ, চুলের বাহার, সফেদ হাত জোড়া খুন করছে বেঞ্জামিনকে তেমনভাবে দাঁড়ানো অবস্থায়। কাছে এসে ধরা না দিয়ে জ্বালাচ্ছ আমাকে রূপসী। ডোন্ট ওয়ারি, তোমাকে জ্বালানোর হাজারটা থেরাপি রেডি করছি আমি। শুধু একবার আমার হও, জোরপূর্বক বা খুশি মনে। তুমি তো আমার হবে। ইয়ামিন জানিয়েছে উনি ওনার মায়ের সাথে কথা বলবেন না আজ। ভাইয়াকে জানিয়েছে, ভাইয়ার কোনো আপত্তি নেই বললেন। উনি তখন অনেক ভয়ে ছিলেন ওনার ফ্যামিলি, বিশেষ করে ওনার ভাই মানবে কি না। তবে এখন ওনার ভাই এক কথায় রাজি হয়েছে বললেন, কিন্তু আমাদের বাসায় ওরা কি মানবে? হাবিবা কথাটা বলে মাটিতে বসে পড়লো, কান্নায় সে অস্থির। নুসাইবা নিজ কানে বিশ্বাস করতে পারলো না, কি বুঝলো না যে লোক তাকে অপমান করে, তাচ্ছিল্য করে, তার কথাটা ফেলনা ভেবে উড়িয়ে দিল। আর সেই লোক কিনা ভাইয়ের কথা একেবারে হ্যাঁ জানিয়েছে। নুসাইবা দীর্ঘশ্বাস ফেলে। আমি তো নিতান্তই একটা কর্মচারী ওনার জন্যে। সেই কথাটা ভেবে বোনকে জড়িয়ে ধরে মাথায় চুমু দেয়। আমার হাবি দুনিয়ার সব সুখ পাক, এটাই দোয়া করি। মা বাবাও রাজি হবে আমার বিশ্বাস। হাবিবা জড়িয়ে ধরে বোনকে। অনুষ্ঠানে ভরা মানুষের জন্য তাদের মতো ব্যস্ত। তার এদিকে দুই বোন আহ্লাদ করছে তাদের খুশিতে। দেখা গেল অনুষ্ঠানের শেষের দিকে যখন কেবল পরিবারের মানুষজন রয়ে গেল, তখন ইয়ামিন মাকে টেনে নিয়ে একপাশে বিয়ের কথাটা জানায়। পুতুল বাঙালি মেয়েকে ছেলের বৌমা হিসেবে পাবে সেটা ভাবতে গিয়ে মুহূর্তে রাজি হয়ে যায়। আর সেখানে উপস্থিত সকলের সামনে হেনা আর ইয়াসিনকে বলে ওঠে, আমি আমার আত্মীয়তা আর একটু গাঢ় করতে চাই হেনা আপা। হেনা হাসে। মহিলা তার আত্মীয়দের চেয়ে বান্ধবী বেশি। সে পুতুলের কাঁধে হাত রেখে আওড়ায়। বলুন তবে। আপনার ছোট মেয়েকে আমার ছোট ছেলের জন্য চাচ্ছি আমি। পুতুলের কথা হেনা মুখে আধা নেমে আসে। বড় মেয়ের বিয়ে পাকা হওয়ার কথা থেকে শুরু করে বিয়ে ভাঙার কথা সব একে একে মনে আসে। তার মাথা ভার হয়। নুসাইবা মায়ের দিকে লক্ষ্য করে মাকে আঁকড়ে নেয়। মা তুমি ঠিক আছো? হেনা নিজেকে শক্ত করে বেশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমার বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে কখনো দিব না আপা। আগে আমার বড় মেয়েটাকে সুখী দেখার জন্য আমি ছটফট করছি। মা প্লিজ চুপ চুপ থাকো তুমি। আমি কোনো বিয়ে করব না এখন। তুমি হাবির কথা ভাবো। নুসাইবা মাকে বোঝানোর চেষ্টা আরও কিছু বলতে চায়, কিন্তু সামনে বেঞ্জামিনকে দেখতে পেয়ে চুপ করে গেল। গলায় যেন কেউ কাঁটাতার বেঁধেছে। লোকটাকে দেখলে এত অস্থির লাগে। মাকে সে শক্তভাবে বুকি টেনে। পুতুল ও হেনাকে বোঝাচ্ছে। আজিমা, নাজিম, ইয়াসিন সবাই হেনার জন্য নানান বিষয় তুলে ধরছে হাবিবাকে ইয়ামিনের সাথে বিয়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে। এরই মাঝে হঠাৎ লাবিবা বলে উঠছে, ছোট মা, তুমি এত অস্থির হচ্ছ কেন? নুসাই বাবু যা ভালো মেয়ে, ওর জন্য হাবাগুবা কেউ একজন আসবে। তবে এবার বিয়ে দেওয়ার জন্য রেডি হওয়ার আগে দেখে নিও লোকটা অলয়ের মতো দুশ্চরিত্র যেন না হয়। অন্তত শেষ মুহূর্তে তোমার মেয়ের বিয়েটা আবার না ভাঙে। লাবিবা সেই কথা নিয়ে হেনা আরো বেশি ক্ষেপে যায়। জামিন এসে তাকে থাপ্পড় দেয়। বেয়াদব কোথাকার, কোথায় কি বলতে হয় জানিস না? যখন তখন চুপ থাকতে পারিস না? আমার বড় মেয়েকে বিয়ে দেওয়ার আগে আমি ছোট মেয়ের বিয়ে দিব না পুতুলাপা। আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। হেনা বলে উঠলে। নুসাইবা তার চাপা রাগ এখন ধীরে সুরে বের করে। মা যথেষ্ট হয়েছে। আমি কোনো দুঃখী মেয়ে না যে আমার জন্য ছোট বোনের বিয়ে হবে না। আমি ভালো আছি আমার লাইফ নিয়ে। তুমি হাবির বিয়ের কথা চিন্তা করো। আমার লাইফের চিন্তা আমি করছি। আমার লাইফ আমি আগেই গুছিয়ে নিই, বাকিটা পরে হবে। আর হ্যাঁ, তুই লাবিবা, তোর আর ওই আহাম্মকের বিষয় নিয়ে আমি ফ্যামিলির সামনে কিছুই বলছি না। ফের যদি এইসব কথা বা ওই কুলাঙ্গারের কথা বলেছিস, আই সোয়ার তোর দাঁত ফেলবো আমি থাপড়ে।
নুসাইবা হাত মুঠো করে নেয়। রাগ কমানোর চেষ্টায় সে মায়ের এক পাশ থেকে উঠে সে পিলারের দিকে এগিয়ে যায়। একটু একা থাকলে ভালো লাগবে। চিৎকার চেঁচামেচি তার অপছন্দের। বুকটা ফেটে যাচ্ছে যন্ত্রণা। যদিও সে লাবিবাকে চিৎকার করে কিছু বলেনি, তাও সে অশান্তিতে। মেয়েটা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। অজানা ক্রোধে তার চোখ ভারী হয়ে আসে, নেমে যায় অশ্রুর বাঁধ। বেঞ্জামিন মেয়েটার এই ক্রোধে মত্ত চেহারার আরো হন হয়ে ওঠে। সে পুতুল থেকে শুনেছিল হেনার এমন পরিস্থিতির ঘটনা। অলয় একটা কেট, যার ঘটনা বেঞ্জামিন জানে। তার প্রেয়সীকে কষ্ট দেওয়ার কারণে তাকে সে অ্যাক্সিডেন্ট করিয়ে এক পা ছিনিয়ে নিয়েছে, যেটা কেউই জানি না। অথচ নিজের সাইকোপ্যাথের বৈশিষ্ট্যের কারণে বেঞ্জামিন তার প্রেয়সীর চোখে এককালে কান্না আনা লোকটাকেও ছাড়ল না। নুসাইবার দিকে দৃষ্টি দেয় বেঞ্জামিন। মেয়েটা এমন নরম আদুরে ক্রোধের হাসপাস দেখে সে নীরবে ছোট ভিজিয়ে নেয় জিহ্বা দিয়ে। দ্যাটস মাই গার্ল। বেঞ্জামিনের মেজাজের আগুনের ফোয়ারায় তোমার নরম মেজাজের একটু তো তাপ থাকা দরকার। ভেরি ইমপ্রেসিভ মাই সাইবা। বেঞ্জামিন সেদিকে হেঁটে যায়, সেদিকে যেদিকে নুসাইবা দাঁড়িয়ে রয়। সে আলগোছে নুসাইবার পেছনে দাঁড়ায়। স্পষ্ট দেখছে মেয়েটা কেঁপে কেঁপে উঠছে কান্নার কারণে। এতটুকু জীবনে কম কষ্ট তো সহ্য করছে না সে। ডোন্ট ক্রাই সাইবা। একবার আমাকে কাছে টেনে নাও। কোলে তুলে নিয়ে তোমার সব যন্ত্রণা আমি প্রাণ ভরে শুষে নেব। লোকটা গালে হাত ঘষে, ভাবে ইচ্ছে করছে মেয়েটার সব কান্না সে নিজে আদরে পুষিয়ে নিয়ে। নুসাইবা হাতের আদলে চোখ মুছতে নিলে শুনতে পায় পরিচিত দাম্ভিক স্বর। ফ্যাচ ফ্যাচ না কেঁদে আপনাদের মেলোড্রামা শেষ করুন জলদি। কালকে শোরুমে আর্লি চলে আসবেন, হিউজ কাজ বাকি আছে। মেয়েটা পেছনে ফিরে লোকটা তার সন্নিকটে দাঁড়িয়ে। সরি স্যার, যাচ্ছি। কথাটা বলে সে চোখ মুছে নেয়। চোখটা বরাবর ঝাপসা হয়ে যাচ্ছে। ঘামাঞ্জি এই লোকের জন্য সে কি কান্নাও করতে পারবে না? সে তস্ত্র পায়ে এগোতে নিলে শাড়িতে পা পেঁচিয়ে পড়তে নিলে বেঞ্জামিন তার বাহু চেপে ধরে, হাত টান দিয়ে সোজা করে দাঁড় করায়। নুসাইবার শাড়ির আঁচল ঘামছে নেয় দ্রুত। লোকটা তাকে আবারও বাঁচালো। দৃষ্টি মিলে দুজনার। নুসাইবা গোলা দৃষ্টিতে এই লোকের শক্ত চোয়াল দেখে হিমশিম। বুকটা কেমন শুকিয়ে আসে। লোকটার উচ্চতায় তাকালে তার মাথাটা ভার হয়। বিশাল এই লোক বরাবর তাকে কিভাবে যেন সামলে নেয়। বেঞ্জামিনকে ধন্যবাদ দেওয়ার জন্য মুখ খুলতে নিলে বেঞ্জামিন তার দিকে হালকা ঝুঁকে তাকে অত্যন্ত নিচু গম্ভীর কণ্ঠে বলে হচ্ছে, স্ট্রেঞ্জ মিস সাইবা। আমার গায়ে কি নেশালো কোনো দ্রব্য থাকে যে আপনি আমার আশেপাশে থাকলে অজ্ঞান হন, না হয় পা পিছলে পড়েন? হ্যাঁ,